একটা দুর্ঘটনা, হ্যাঁ, একটা দুর্ঘটনায় বদলে দিয়েছিল সমগ্র জীবন বিজ্ঞানের ইতিহাসকে। ভাগ্যিস বদলেছিল, না হলে আমরা হয়তো কেউ এটা শোনার বা দেখার পর্যায়েও আর থাকতাম না। ঠিকই বুঝেছো, আমি বলছি কোষ আবিষ্কারের কথা। আর একটা দুর্ঘটনা কিভাবে এই কোষ আবিষ্কার ঘটিয়েছিল তাই আজকে তোমাদের সঙ্গে ভাগ করে নেব ক্লাস 8 এর জীববিজ্ঞানের জীবদেহের গঠন এই চ্যাপ্টারের সেকেন্ড পার্টে। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিই। ছিল, তো দেখো, কোষ আবিষ্কার এইটা কিন্তু আহ হয়েছিল মোটামুটি ভাবে 1600 খ্রিস্টাব্দে। ওকে, আমরা এক্সাক্ট সালে আসব। এবং এটা কিন্তু সম্ভবপর হয়েছিল বিকজ মাইক্রোস্কোপ আবিষ্কার হয়েছিল, যেটা আমরা থার্ড ভিডিওতে কভার করব, থার্ড এপিসোডে কভার করব। মাইক্রোস্কোপ আবিষ্কার হওয়ার আগে কিন্তু বায়োলজি মানে একদমই সেরকম মজাদার সাবজেক্ট ছিল না, বা বায়োলজি সম্বন্ধে প্রচুর কিছু জানতো মানুষ তা কিন্তু নয়, বরং ফিজিক্স কেমিস্ট্রি সম্বন্ধে জানতো। কারণ বায়োলজিতে এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসপত্র তাকে তো মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না। ফলে তখনকার বায়োলজি কিরম ছিল, যে ধরো একটা মানে মানুষের মাথায় চুল আছে, দুটো হাত দুটো পা আছে, এরকম, এটাই ছিল বায়োলজি, এই পর্যবেক্ষণটুকুই ছিল বায়োলজি। এবং তাই জন্য সে সময় মানুষ মারাও যেত খুব তাড়াতাড়ি, কারণ বায়োলজি মানে কি, কোষের গভীরে ঢুকলে তবে না তুমি একটা মানুষ কেন বাঁচে কেন মরে ইত্যাদি বুঝতে পারবে। তাহলে এই যুগটাকেও আমরা একটু পড়বো, দেন কিভাবে আস্তে আস্তে মাইক্রোস্কোপ আবিষ্কার হলো, আর মাইক্রোস্কোপ আবিষ্কার হওয়ার ফলে কিভাবে কোষ আবিষ্কার হলো সেইটা পড়বো। তাহলে জিনিসটা খুব কনসেপচুয়ালি আমরা বুঝতে পারি, একটা সীমারেখা ধরতে পারি। তো মাইক্রোস্কোপ আবিষ্কার হওয়ার আগে এই যুগটাকে মানে 1600 খ্রিস্টাব্দের আগে থেকে, মানে ভালো করে বোঝো, খ্রিস্টপূর্ব সময় থেকে 1600 খ্রিস্টাব্দ অব্দি এই গোটা যে বিরাট স্প্যান অফ টাইমটা, সেই টাইমটাকে আমরা তাই জন্য বলে দেবো স্থূল জগতের পর্যবেক্ষণ। অর্থাৎ এ সময় ওই যেভাবে বললাম, মাইক্রোস্কোপ ছাড়া যাটুকু দেখা যায় সেটাই ছিল বায়োলজি। মাইক্রোস্কোপ আবিষ্কার হওয়ার পর কিন্তু এটাই হয়ে গেল আণুবীক্ষণিক আণুবীক্ষণিক জগতের পর্যবেক্ষণ। তাহলে স্বাভাবিকভাবেই আমরা এখন স্থূল জগতের পর্যবেক্ষণ সম্বন্ধে ছোটখাটো একটা ধারণা করে নেব, দেন আণুবীক্ষণিক জগতের পর্যবেক্ষণে যাব, যেখানে কোষ আবিষ্কার হবে। তাহলে চলো পরের স্লাইডে যাই। তো কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে এক সেকেন্ড, আমরা দেখতে পাচ্ছি যে এই যে চারজন বিজ্ঞানী, উল্লেখযোগ্য বিজ্ঞানী, এই চারজনের সময়কালেই কিন্তু ওই যতটুকু যা বায়োলজি ডেভেলপ হয়েছিল হয়েছিল। যেমন প্রথম জনের নাম আমরা তো বুঝতেই পারছি, গ্রিক ফিলোসফার বা দার্শনিক বা বিজ্ঞানীও বলা যেতে পারে, অ্যারিস্টটল। তো ইনি কি করেছিলেন, ইনি বেসিক্যালি প্রাণীকে দুভাগে ভাগ করেছিলেন, ইনাইমা অ্যানাইমা, মানে যার রক্ত আছে আর যার রক্ত নেই। এটাই ছিল তখনকার হিসেবে বায়োলজির পর্যবেক্ষণ, এবং উনি জুওলজি মানে প্রাণীবিদ্যা নামে একটা শাখা চালু করেছিলেন। তারপর এলো হচ্ছে খ্রিস্টপূর্ব 460 থেকে 370। ওকে, তো সেখানে মোটামুটি হিপোক্রিটাস, এই ভদ্রলোক যিনি একটু টাকলা করে, তার নাম হচ্ছে হিপোক্রিটাস। তাহলে এই হিপোক্রিটাস ইনি কিন্তু কি করলেন না, হিপোক্রিটাস কিন্তু ওই আহ ধর্মীয় ব্যাখ্যা থেকে রোগ জীবাণু যে আসলেই এক্সিস্ট করে এটা আইডিয়া করলেন। এবং ইনি কিন্তু চিকিৎসা বিজ্ঞানে যথেষ্ট পারদর্শী ছিলেন। তো এখনো পর্যন্ত কিন্তু হিপোক্রিটাস ওথ, মানে যখন চিকিৎসকরা ওথ নেয় যে এইভাবে সেবা করবো, এইগুলো করবো না, এখনো কিন্তু হিপোক্রিটাস ওথ নেওয়া হয়। তো হিপোক্রিটাস খানিকটা বায়োলজি বা মেডিসিনে কন্ট্রিবিউট করলেন। তারপর এলেন কে, তারপর এই যে ভদ্রলোক, এনার নাম হচ্ছে গেলেন। গেলেন কিন্তু প্রথম পশু কেটে অ্যানাটমি সম্বন্ধে নলেজ দিলেন। অর্থাৎ এবার একটুখানি ভেতরে অভ্যন্তরে কি কি আছে, মানে হার্ট, কিডনি, লাং ইত্যাদি আছে, সেটা নিয়ে প্রথম পড়াশোনা শুরু হলো। এবং মোটামুটি মানব অঙ্গ প্রত্যঙ্গ, স্নায়ুতন্ত্র যতটা আর কি মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় সেটা প্রথম কিন্তু ইনি পর্যবেক্ষণ করলেন। এবং এই আমাদের ভেসেলের পর কিন্তু তারপর কে এলেন না, সরি গেলেন, গেলেন, ভেরি সরি। তো গেলেনের পর তারপর কে এলেন না, লাস্ট ভেসেলিয়াস। এই ভেসেলিয়াস কিন্তু মানব দেহ, হ্যাঁ ঠিকই, এবং সেই একটা গল্প আছে, সেটা অন্য কোনোদিন বলবো। মানে কবরখানা থেকে তুলে এনে ইনি কিন্তু প্রথম ডিসেকশন করেছিলেন। তার কারণ হচ্ছে সে সময় কিন্তু মানে অ্যানাটমি যেটা পড়ানো হতো সেটা কিন্তু গরু ছাগল ইত্যাদিদের পড়ানো হতো। সে সময় মানুষের অ্যানাটমি কেটে কোনো কিছু চিকিৎসা করা হবে বা জানা হবে
তার উপায় কিন্তু ছিল না। তো যাই হোক, অদম্যতার আগ্রহ, তিনি কিন্তু ওই কবরখানা থেকে তুলে এনে এগুলো কিন্তু দেখতেন, এবং তার জন্য বোধহয় ওনাকে জেলও যেতে হয়েছিল, এরকম কিছু একটা গল্প ছিল। যাই হোক, তো সেটা উনি আবার 1543 সালে ডি হিউম্যানি কর্পোরিস ফ্যাব্রিকা বলে বইটাতে লিপিবদ্ধও করলেন। এই ছিল আমাদের 1600 খ্রিস্টাব্দের আগে পর্যন্ত বায়োলজির ইতিহাস। অর্থাৎ একেবারেই মানে যেটা কোর অফ বায়োলজি, সোল অফ বায়োলজি, মানে বায়োলজি যেটা আসলে তার কাছাকাছিও নয়। যাই হোক, কতটা আসলে সেটা তোমরা ধীরে ধীরে পড়তে পড়তে বুঝতে পারবে। তো এবার এবার এলেন কি ঠিক 1600 খ্রিস্টাব্দের আগে। কারণ আমরা বারবার বলছি মাইক্রোস্কোপি হচ্ছে এই স্থূল জগতের পর্যবেক্ষণ আর আণুবীক্ষণিক জগতের পর্যবেক্ষণের মধ্যে যে ব্রিজ গঠন করছে, মানে যে অ্যাকচুয়ালি দুটো জগৎকে জুড়ছে। নাহলে বায়োলজি আজও সেই শিশুই থেকে যেত, হ্যাঁ, আর আমরাও করোনার আগেই হাওয়া হয়ে যেতাম, তাই না? তাহলে এই ভদ্রলোক কিন্তু ঠিক 1590-তে, কত, 1590 সালে প্রথম কিন্তু এই ভদ্রলোক, যার নাম হচ্ছে জ্যানসেন, ইনিও কিন্তু চশমার দোকানে কাজ করতেন, ঠিক আছে? আর আমরা জানি চশমার দোকান মানেই কিন্তু লেন্স, তাই না? এই যে চশমাগুলো পরি সবই তো লেন্স। তাহলে সেই লেন্সের ওপর কাজ করলেন, এবং ইনি প্রথম কিন্তু মাইক্রোস্কোপ বানালেন। তো মাইক্রোস্কোপ বেসিক্যালি কিন্তু এনার হাতেই তৈরি। যে মাইক্রোস্কোপ দিয়ে কি করা যেত না, আহ মোটামুটি আর কি ছোটখাটো জিনিসপত্র দেখা যেত, অর্থাৎ একটু ম্যাগনিফাই করা যেত। ওকে, তাহলে এনার ওপরই সেই কৃতিত্বটা যায়, ভাগ্যিস ইনি বানালেন। এবং এই যে উনি মাইক্রোস্কোপটা বানিয়েছিলেন, এটা ছিল বেসিক্যালি যৌগিক মাইক্রোস্কোপ। তো এই যৌগিক মাইক্রোস্কোপটাকেই কিন্তু ঠিক তার মোটামুটি ধরো কিছু বছর পরেই রবার্ট হুক সাহেব, ইংল্যান্ডের রবার্ট হুক সাহেব, খুবই গম্ভীর দেখতে লাগছে ছবিতে, তো সেই রবার্ট হুক সাহেব কিন্তু এই মাইক্রোস্কোপটাকে আরেকটু উন্নতি করে বানালেন হচ্ছে যৌগিক মাইক্রোস্কোপি। তিনি জাস্ট এটাকে আরেকটু লেন্স ফেন্স বদলে আরো যাতে এর ম্যাগনিফাইং ক্ষমতা বেশি হয়, মানে আরো যাতে ছোট জিনিসকে বড় করে দেখাতে পারে, সেই জন্য ইনি কিন্তু যৌগিক মাইক্রোস্কোপ তাকে আরো মডিফাই করে জিনিসপত্র দেখতে শুরু করলেন। ওকে, এবং ইনি কিন্তু প্রথম কি আবিষ্কার করলেন না, কোষ। একটা অজানা দুনিয়া খুলে গেল, একটা অজানা জগৎ খুলে গেল, তাই না? তো কিন্তু এখানে একটা মজা আছে, ইনি কিন্তু মৃত কোষ আবিষ্কার করেছিলেন, ইনি কিন্তু জীবিত কোষ দেখেননি। তো এইটাই সেই গল্পটা, এবং এটাই সেই অ্যাক্সিডেন্টটা বা দুর্ঘটনাটা। ওকে, তো চলো দেখি আমরা। তো 1665 খ্রিস্টাব্দে যখন উনি আলটিমেটলি এভাবে মানে আর কি মাইক্রোস্কোপটাকে বানিয়ে যেটা ইচ্ছে দেখছেন, ওকে, মানে যা ইচ্ছা, মানে সেই ব্যাপারটা হচ্ছে মাইক্রোস্কোপটা আছে ওনার কাছে, উনি যেটা পাচ্ছেন সে মানে যা ইচ্ছা আর কি, মানে ধরো নুড়ি পাথর থেকে শুরু করে ডাঙায় ধরো একটা ব্যাঙ আছে তাকেও দেখছেন, একটা পেরেককেও দেখছেন, যা পাচ্ছেন তাই দেখছেন সহজ কথায়, কারণ উনি কৌতূহলী ছিলেন। তো এইটা হচ্ছে ছবিটা, আমি তোমাদের ছবির মাধ্যমে বোঝাতে চাই, তাই জন্য ছবিগুলো আগে থেকে আমরা তৈরি করে রেখেছি। তো এই যে ভদ্রলোক মোটামুটি যুবক বয়স থেকেই তার তৈরি মাইক্রোস্কোপ দিয়ে যা পাচ্ছেন দেখছেন। দেখো পাথর, এটা হচ্ছে পাথর, তাই না? এগুলো হচ্ছে আরো কিছু কিছু জিনিসপত্র, সব ওনার নিজস্ব তৈরি ল্যাবরেটরিতে দেখছেন, ভালো কথা। কিন্তু এই করতে 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 যখন উনি কিছুই পাচ্ছেন না, তখন ওনার কি মনে হলো, এই যে বোতলে আমরা জল খাই না, তখনকার দিনে কিন্তু বোতলগুলো তোমার এই প্লাস্টিক ছিল না, কারণ তখন প্লাস্টিক ছিল না। তো ধরো এই যে বোতল, তাহলে এই বোতলের যে ছিপিটা, সেই ছিপিটা উনি কিন্তু প্রথম দেখলেন, এবং সেই সময় ছিপি কিন্তু কি বললাম প্লাস্টিক ছিল না, মানে কাঠ দিয়ে তৈরি হতো। তো এই কাঠটাকে উনি যখন মাইক্রোস্কোপের তলায় দেখলেন, ওনার কাছে একটা অদ্ভুত স্ট্রাকচার বা গঠন খুলে গেল। ওকে, এই যে কাঠের এরকম দেখো, এই যে কাঠটাকে দেখতে পাচ্ছ, এই কাঠের যে ছিপিগুলো, সেই ছিপিগুলোকে ওনারা একটু ভালো করে শার্প করে নিয়ে যখন মাইক্রোস্কোপের তলায় দেখলো, তখন ওনার কাছে একটা অদ্ভুত গঠন খুলে গেল, যেটা হচ্ছে এই রকম, এক্স্যাক্টলি যেরকম ছবিটা দেখছো সেরকমই। মানে এটাকে আরো ভালো করে দেখালে কি হবে, মোটামুটি একটা ষড়ভুজ গঠন উনি দেখতে পেলেন। তো এখানেই তিনি চমকালেন, ভাবলেন বাবা, একটা এরকম কাঠের টুকরো, তার মধ্যে সেম শেপের এরকম গঠন আছে। এটা ওনার প্রথম কিন্তু মাথায় স্ট্রাইক করলো। এবং উনি এই ফাঁকা ঘরগুলোকে, বেসিক্যালি তো ফাঁকা ঘর ঘর, দাগ দাগ, খোপ খোপ, তাহলে এই ফাঁকা খোপ গুলোকে, মানে ফাঁকা ঘর বা খোপ গুলোকে উনি কি বললেন
ল্যাটিন ভাষায় উনি বলে দিলেন সেলুলাই। সেলুলাই বলে তো মানে যেটাকে ইংরেজিতে বলে সেল। সেল কথাটা নিশ্চয়ই আইডিয়া করতে পারছো। সেই দেখবে কোন সিনেমায় দেখায় যে বন্দীদের বা যারা অপরাধ অপরাধ করেছে তা ক্রিমিনালদের তাদের দেখবে সেলে রাখে, দেখবে ছোট 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 ঘর, ফাঁকা ঘর। ক্রিমিনালদের তো আর নিশ্চয়ই টিভি, সোফা, ল্যাপটপ, সবকিছু ফ্রিজ এসব দিয়ে নিশ্চয়ই বরণ করে নেবে না, তো একটা ফাঁকা ঘর তার এক পাশেই আর কি তাকে থাকতে হবে। তো সেই ফাঁকা ঘর উনি দেখলেন, তো তাই জন্য উনি সেলুলাই বললেন এবং সেটাকেই ইংরেজিতে তর্জমা করে হলো সেল। এবং উনি কি করলেন, এইটা আঁকলেনও। হ্যাঁ, সেই আঁকাটা এঁকে এই ছবিটা যেটা উনি পেলেন আর কি, সেই ছবিটা আমি এখানে লাগাইনি, সেই ছবিটা এঁকে উনি কি করলেন, মাইক্রোগ্রাফিয়া বলে ওনার একটা বই প্রকাশ করলেন। ওকে, এবং এই যে বইটা, সেই বইটাই কিন্তু 1665 খ্রিস্টাব্দে প্রকাশ হওয়ার পর গোটা পৃথিবীর কাছে একটা নতুন জগৎ উন্মোচিত হলো যে আমাদের জীবদেহ, কারণ বেসিক্যালি কাঠ থেকে পাই, গাছ থেকে, গাছ তো জীবিত রে বাবা, তাহলে আমাদের জীবদেহ কিন্তু ছোট 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 ফাঁকা ঘর দিয়ে তৈরি এবং এদের বলা হয় সেল বা কোষ। তাহলে বুঝতে পারছো কি করে নামটা এসছে। ওকে, কিন্তু দেখো কোষের মধ্যে কি আছে তা কিন্তু উনি জানতে পারেননি, উনি যা জানলেন যে ছোট ছোট খোপ দিয়ে তৈরি। ওকে, তো এইটুকুই ওনার আবিষ্কার এবং উনি বিখ্যাত হয়ে গেলেন। তারপর অ্যাকচুয়ালি জীবিত কোষ দেখলেন কিন্তু তারই মাত্র কিছু বছর পর, মানে 9 বছর পর, বিজ্ঞানী অ্যান্টন ভন লিউয়েনহুক। এই যে বিজ্ঞানী অ্যান্টন ভন লিউয়েনহুক, ইনি কিন্তু প্রথম কি করলেন না, জীবিত কোষ দেখলেন। ইনি কি করলেন, জীবিত কোষ পর্যবেক্ষণ করলেন। কত সাল, ঠিক 9 বছর পর। কত সাল, 1674 খ্রিস্টাব্দে। এই সময় ইনি কিন্তু প্রথম দেখলেন হচ্ছে যে জীবিত কোষকে ইনি পর্যবেক্ষণ করলেন। এবং মজার ব্যাপার হচ্ছে ইনি কিন্তু কোনো প্রথাগত বিজ্ঞানী ছিলেন না। রবার্ট হুক তো একজন প্রতিষ্ঠিত বিজ্ঞানী ছিলেন, কিন্তু ইনি কোনো বিজ্ঞানী টিজ্ঞানী কিছুই ছিলেন না। ইনি কি ছিলেন জানো, ইনি ছিলেন বেসিক্যালি চশমার দোকানে কাজ করতেন। ঠিক আছে, ছবিটা দেখলে আশা করছি বুঝতে পারবে। দেখো, উনি বেসিক্যালি চশমার দোকানে কাজ করতেন, ফল বিক্রি করতেন, মানে একদম সমাজের যে মানে শ্রেণী, তার একদম নিম্ন মধ্যবিত্ত শ্রেণী থেকে উনি অবস্থান করতেন। কিন্তু ওই আকর্ষণ বা বলা যেতে পারে কোনো কিছু জানার যে ইচ্ছা, সেটা তো আর নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, ধনী এভাবে তো ক্লাসিফাই করা যায় না। তো উনি আগ্রহী ছিলেন পৃথিবীটাকে জানতে, তাই না? তো সেই জন্য উনি কিন্তু নিজের তৈরি লেন্স দিয়ে, দেখো সেই জ্যানসেনও কিন্তু চশমার দোকানের লোক ছিলেন, ইনিও চশমার দোকানের লোক। তো ইনি কিন্তু ওই নিজের আগ্রহ দিয়ে কি করলেন না, অনেকগুলো লেন্স বানিয়ে, মানে বলা আছে যে ইনি মোটামুটি 50 থেকে 60 রকমের মাইক্রোস্কোপ বানিয়েছিলেন। এবং যেটা ছিল কিনা আমাদের রবার্ট হুকের যৌগিক মাইক্রোস্কোপ, ইনি কিন্তু সরল মাইক্রোস্কোপই বানালেন, কিন্তু অনেক বেশি ম্যাগনিফাইং ক্ষমতা সম্পন্ন। এবং ইয়েস, তার ফলে উনিও সেই রবার্ট হুকের মতোই অজানাকে জানার জন্য যেটা পায় আর কি, সেটাকেই তুলে তুলে দেখে যে তার মধ্যে কি আছে কি নেই। হ্যাঁ, তার সেটা কি দিয়ে তৈরি। তো এই অবস্থায়, বাই দ্য ওয়ে, ইনি কিন্তু রবার্ট হুকের আবিষ্কার সম্বন্ধে কিচ্ছু জানেন না, মানে ইনি একদম যাকে বলে ক অক্ষর গোমাংস, জাস্ট এনার আগ্রহ আছে জানার। তো এরকমই একদিন পুকুরের জল ওনার কি মনে হলো, যেখানে দেখিবে যাই উড়াইয়া দেখো তাই। তো পুকুরের জল কিন্তু ইনি নিয়ে একটা বোতলে ভরে ওনার তৈরি মাইক্রোস্কোপে দেখলেন, এবং তার কাছেও একটা অদ্ভুত জগৎ খুলে গেল। এবং দেখা গেল, দেখো এই যে ছবিটা আমরা দেখাচ্ছি, অদ্ভুত ছবিটা, এখানে এরকম 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 ছোট ছোট বিভিন্ন আকারের জিনিসপত্র বা বিভিন্ন আকারের বস্তু, এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে তারা নড়ে চড়ে বেড়াচ্ছে। এটা তাকে অবাক করে দিল, কারণ রবার্ট হুক যেটা দেখেছিলেন সেটা কিন্তু কিছু নড়ে চড়ে বেড়াতো না। রবার্ট হুক যেটা দেখেছিলেন সেটা হচ্ছে জাস্ট কিছু ঘর, খোপ, কিছু গঠন। ইনি যেটা দেখলেন সেখানে জিনিসপত্র নড়ে চড়ে বেড়াচ্ছে, বিভিন্ন রকমের বস্তু, এবং ইনি কিন্তু এরা যে জীব বা কিছু তাও বুঝতে পারেননি। তাই জন্য ইনি নাম দিয়েছিলেন অ্যানিমলিকিউল। কেন, দেখো অ্যানিমাল মানে কি, যে নড়তে চড়তে পারে, এইটুকু তো জ্ঞান সবার আছে। আর মলিকিউল মানে বেসিক্যালি ছোট, তাই জন্য অণু পরমাণুর আকারের মতো, তো সেই জন্য উনি অণু বলে দিলেন। তাহলে অ্যানিমাল সদৃশ অণু, এটাই ছিল ওনার ভাবনা। এবং উনি এটা দেখে নিজে তো আনন্দিত হয়েছিলেন, কিন্তু উনি নিজে যেহেতু জানতেন না যে এটা কি, তাই জন্য উনি এই ওনার মানে যে ওনার মানে উনি তো ফল বিক্রি করতেন, তাহলে ওনার ফলের দোকানে যে কাস্টমার ছিল তিনি ছিলেন একজন উকিল বাবু, এই যে এই ভদ্রলোক। তো এনাকে গিয়ে উনি কিন্তু বললেন যে দেখুন আমি এসব দেখেছি।
হ্যাঁ, যে জলের জলের জিনিসপত্র এরকম নড়াচড়া করে, অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র। তো উনি কিন্তু সেটা শুনে প্রথম রয়্যাল সোসাইটিতে ওনার যে লিউয়েনহকের যে বক্তব্য আর কি সেটা লিখে পাঠালেন, এবং তারপর রয়্যাল সোসাইটিতে হইচই পড়ে গেল যে বাবা এত লোক, আমরা এত বড় বড় বিজ্ঞানী, আমরা আবিষ্কার করতে পারলাম না, একটা চশমার দোকানের বা একজন ফল বিক্রেতা এটা আবিষ্কার করে ফেললো। তারপর ডাকা হলো, এবং সেই প্রথম লিউয়েনহক কিন্তু পৃথিবীর বিশিষ্ট বরিষ্ঠ বিজ্ঞানীদের মধ্যে একজন হলেন, বা রয়্যাল সোসাইটির ফেলো হলেন, যেটা এখনো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সম্মান একজন বিজ্ঞানীর জন্য। তো এই রয়্যাল সোসাইটির ফেলো হলেন, এবং বিজ্ঞানীরা মেনে নিল যে প্রথাগত শিক্ষায় শুধু নয়, জানার আগ্রহ একটা মানুষকে বিজ্ঞানী করে তুলতে পারে। তো এই ছিল কোষ আবিষ্কারের গল্প, যেখানে রবার্ট হুকের দুর্ঘটনা বা এনারও আকর্ষণ, লিউয়েনহকেরও আকর্ষণ এবং আরো প্রভূত বিজ্ঞানীর আকর্ষণ মিলে একটা হিস্ট্রি ক্রিয়েট হলো, এবং তারপর জীবন বিজ্ঞান চলা শুরু করলো। এবং এই ছিল মোটামুটি আজকের গল্প। তো পরের ক্লাসে কিন্তু আমরা পড়বো যে মাইক্রোস্কোপের সম্বন্ধে, কি কি ধরনের মাইক্রোস্কোপ আছে বা তা দিয়ে কি কি দেখা যায়, কতটা কতটা বড় বা ছোট দেখা যায়। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি খানিকটা অনুপ্রেরণা পাবো। বাই।